আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। করতে পারেননি। তিনি ছিলেন মোটামুটি শিক্ষিত একজন নারী। সন্তানদের নিয়ে শহরে চলে আসেন। ছোট্ট একটি টিনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে গার্মেন্টসে চাকরি করতে শুরু করেন। জাহিদ তখন এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তা করছিল। তখনই জায়দা খাতুন স্ট্রোক করেন। অফিসের লোকেরা হাসপাতালে ভর্তি করে ওনাকে। ডান পাশ প্যারালাইজড হয়ে যায় ওনার। তারপর মা বোনের সব দায়িত্ব জাহিদ ভাই নিজেই কাঁধে তুলে নেয়। মায়ের জমানো টাকা দিয়ে গ্রামে ফিরে হাঁস মুরগির ব্যবসা শুরু করে। প্রথম ভালোই লাভ হচ্ছিল তার। লাভের টাকায় 3 রুমের একটি ইটের বিল্ডিং তৈরি করে ভাড়া বাড়ি থেকে নিজেদের বাড়িতে ওঠে। তারপর শম্পাকে বিয়ে করে। কিন্তু হঠাৎ করেই এক অসুখে আক্রান্ত হয়ে ফার্মের সব হাঁস মুরগি মারা যেতে থাকে, আর জাহিদ ব্যবসায় লস খায়। তারপর বাজারে একটি মুদি দোকান ভাড়া নেয়। ধার দেনা করে ভালো একটা পরিবারে বোনের বিয়ে দেয়। এই মুদি দোকান চালিয়েই ধারকৃত অর্থ পরিশোধের পাশাপাশি এখন সংসার চালায় জাহিদ। বোরকা হিজাব পরে তৈরি হয়ে নিল জ্যোতি। মায়ের ঘরে এলো বিদায় নেওয়ার জন্য। জায়দা খাতুন ঘুমাচ্ছেন। ঔষধগুলো সেবন করার পর আর তিনি জেগে থাকতে পারেন না। মায়ের আর ঘুম ভাঙালো না জ্যোতি। দু চোখ ভরে মাকে দেখে ব্যাগ হাতে বের হলো ঘর থেকে। শম্পা পেছন থেকে বলল, আমরা সব সময় তোর ভালোই চাই। এটা তোর নিজের বাড়ি, যখন ইচ্ছে তখনই তুই এখানে আসতে পারিস। কিন্তু তাই বলে নিজের সংসার ফেলে যখন তখন তো আর এখানে এসে থাকা উচিত নয়, তাই না বল? আসি। কোনো দিকে না তাকিয়েই বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলো জ্যোতি। ভাইয়ের বাড়ি থেকে জ্যোতির শ্বশুর বাড়ির দূরত্ব প্রায় 1-1.5 ঘন্টার মতো। শম্পা দীর্ঘশ্বাস ফেলে ঘরে চলে গেল। সন্ধ্যার সময়ই বাড়িতে ফিরে এসেছে জাহিদ। হাত মুখ ধুয়ে বসার ঘরে বসল। মিহাদ দৌড়ে এসে জাহিদের কোলে চড়ে বসে বলল, বাবা, আমার মজা কই? ছেলের কথায় মুচকি হেসে চিপসের প্যাকেটটা ছেলের হাতে ধরিয়ে দিল জাহিদ। চিপস পেয়ে মিহাদ দৌড়ে চলে গেল বোনদের কাছে। শম্পা পানির গ্লাস স্বামীর হাতে দিয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, আজ তাড়াতাড়ি চলে এলে যে? এমনিই চলে এসেছি। তা জ্যোতি কই? মায়ের ঘুম ভেঙেছে? না, শুয়ে আছে মা। আর জ্যোতি ফিরে গেছে শ্বশুরবাড়ি। জাহিদের কপালে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ল। বলল, কালও তো বলল এখানে আর কিছুদিন থাকবে, তাহলে হুট করে চলে গেল কেন? আমি যেতে বলেছি। কিছুটা অবাক হলো জাহিদ। প্রশ্ন করল, তুমি চলে যেতে বলেছ? কেন বলেছ? শম্পা মুখ ভার করে উত্তর দিল, মাসের অর্ধেক সময় ভাইয়ের বাড়ি পড়ে থাকলে নিজের সংসার কে চালাবে? আর তুমিই বা কি বলো? বোনের বিয়ে দিয়েছো বলে কি বোনের প্রতি সব দায়িত্ব শেষ? কেন, আমি আবার কি করলাম? কি করলাম মানে? জ্যোতির বিয়ে দেওয়ার সময় ওর শ্বশুর শাশুড়ি বলেছিল শোভন যেখানে থাকে বিয়ের পর জ্যোতিকেও নাকি তার সঙ্গে সেখানেই নিয়ে যাবে। অথচ বিয়ের 1 বছর পার হয়ে গেল, কই জ্যোতিকে তো নিল না। জাহিদ চোখ মুখ কুঁচকে নিল। বলল, বাদ দাও তো সব, ওদের পরিবারের ব্যাপার, ওরা বুঝে নেবে। ওদের পরিবারের ব্যাপার মানে? ওর সঙ্গে আমাদের জ্যোতির জীবনও জড়িয়ে আছে। যা করার এখনই করো। বেশি দেরি হয়ে গেলে দেখো আবার যেন তোমাদের মতো অবস্থা না হয় মেয়েটার। তোমার বাবার কালের কোনো জমিজমা আর নেই যে মায়ের মতো জ্যোতি এসেও ওয়ারিশ বেঁচে জীবন চালাবে। কথাগুলো বলে মুখ বাঁকিয়ে চলে গেল শম্পা। জাহিদ এবার সত্যি চিন্তায় পড়ে গেল। ও, ফিরেছো তাহলে? এদিকে আমি তো ভাবলাম একেবারে ভাইয়ের বাড়ি চলে গেছো, আর হয়তো ফিরবেই না শ্বশুর বাড়িতে। সবেমাত্র বাড়ি পৌঁছেছে জ্যোতি। হলঘর পার হওয়ার সময় শাশুড়ির কথায় প্রতিমধ্যে থমকে দাঁড়ালো সে। আনোয়ারা বেগম এগিয়ে এলেন। প্রসঙ্গ বদলে আদেশের সুরে বললেন, 8 ঘন্টার মধ্যে বাহিরের পোশাক ছেড়ে রান্নাঘরে এসো। জ্যোতি দুদিকে মাথা নাড়িয়ে আচ্ছা মা বলে ঘরে চলে গেল। আনোয়ারা বেগমও চলে গেলেন রান্নাঘরে। কপালে হাত রেখে চোখজোড়া বন্ধ করে বিছানায় আধ শোয়ার মতো করে বসে আছে শোভন। ঘরের ভেতরে স্বামীকে দেখে চমকে গেল জ্যোতি। শুকনো ঢোক গিলে শব্দহীন পায়ে ভেতরে প্রবেশ করলো। ব্যাগটি মেঝেতে রেখে আলমারি থেকে কাপড় বের করে বাথরুমে ঢুকলো। কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালো শোভন। মেঝেতে কাপড়ের ব্যাগ দেখতে পেল। বাথরুম থেকে পানির শব্দ আসছে। প্রতিক্রিয়াহীনভাবে পূর্বের ন্যায় আবারও চোখ বন্ধ করে নিল। পোশাক বদলে বাথরুম থেকে বের হলো জ্যোতি। আর চোখে শোভনকে দেখে নিল। তারপর বাইরে কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে ঘর থেকে চলে এলো। চেয়ারের মধ্যে শরীর ছেড়ে বসে আছেন আনোয়ারা বেগম। খানবাড়ির বর্তমান কর্ত্রী তিনি। বিশাল বড় বাড়ি। বাড়ির সঙ্গে সঙ্গে বাড়ির সদস্য সংখ্যাও অনেক।
এক কথায় যৌথ পরিবার। বাড়ির 3 জন বউয়ের মধ্যে 2 জন রাতের খাবার প্রস্তুত করছে, আর একজন সবার জন্য চা নাস্তা তৈরি করছে। রান্নাঘরে দরজার ধারে বসে সেসব তদারকি করছেন আনোয়ারা বেগম। জ্যোতি শাশুড়ির সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো, নরম কণ্ঠে শুধালো, আমি কি করব মা, যদি বলতেন। আনোয়ারা বেগম কাঁসার বাটিতে পানের পিক ফেলে উত্তরে বললেন, মেজ বউয়ের কাছ থেকে তোমার আর শোভনের নাস্তা নিয়ে ঘরে যাও, এখন এটাই তোমার কাজ। আমি এখন নাস্তা করব না মা, আমি বরং এলিনাকে রান্নার কাজে সাহায্য করি। রেশমা না হয় ওনাকে নাস্তা দিয়ে আসবে। রেগে গেলেন আনোয়ারা বেগম। রাগ প্রকাশ না করে স্বাভাবিকভাবে বললেন, সংসারে পা দিলা এই তো কয়দিন আগে, এখনই শাশুড়ির মুখে মুখে কথা বলা শিখে গেছো? আনোয়ারা বেগমের শান্ত গলায় বলা কথাটি কানে যেতেই ভয় পেয়ে গেল জ্যোতি। আনোয়ারা বেগম এবার ধমক দিয়ে বললেন, এ কয়দিন যে ভাইয়ের বাড়ি ছিলে তখনও কিন্তু খান বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া চলেছে, তাই শাশুড়ির উপর কথা বলার দুঃসাহস দেখিও না। যা বলেছি তা করো, কথার অবাধ্য আমার মোটেও পছন্দ নয়। জ্যোতি আর কিছু বলার সাহস পেল না। রান্নাঘরের ভেতরে ঢুকলো। এবাড়ির মেজ বউ নীলা একটি ট্রেতে 2 কাপ চা আর চানাচুর বিস্কিট সাজিয়ে জ্যোতির হাতে দিল। জ্যোতি ট্রে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। আনোয়ারা বেগমের ছোট জা আবেদা বেগমের একমাত্র পুত্রবধূ হচ্ছে নীলা। আনোয়ারা বেগমের 2 ছেলে 2 মেয়ে। একটা মেয়ে সবে ক্লাস 10-এ পড়ে, আর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। তার ঘরে একটা ছেলেও আছে, শোভন হচ্ছে ওনার বড় ছেলে। ঘরে প্রবেশ করলো জ্যোতি। শোভন আগের মতোই শুয়ে আছে। জ্যোতি বিছানার একপাশে ট্রে রেখে বসলো, তাতেও শোভনের কোনো হেলদোল নেই। শোভনের এমন আচরণে মনে এক অজানা কষ্ট হানা দিল জ্যোতির। দৃষ্টি তার শোভনের দিকে। খানিকক্ষণ বাদে চোখ বন্ধ করেই শোভন শুধালো, তাকিয়ে আছো কেন, কিছু বলবে? ভরকে গেল জ্যোতি। একটা প্রশ্ন মাথায় এলো। ওনার তো চোখ বন্ধ, তাহলে জানলেন কিভাবে যে আমি ওনার দিকেই তাকিয়ে আছি? ভাবনার মধ্যেই শোভন আবারও বলল, কি হলো? মা নাস্তা পাঠিয়েছেন। রেখে চলে যাও, এভাবে তাকিয়ে থাকতে হবে না। লজ্জা পেল জ্যোতি। নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বসা থেকে উঠে ব্যালকনিতে চলে গেল। ঘড়িতে এখন সন্ধ্যা 7টা বেজে 4 মিনিট। বাহিরে অন্ধকার। আজ 3টে দিন হলো বসন্তের আগমন ঘটেছে। মৃদু ঠান্ডা হাওয়া বইছে বাহিরে। খোলা চুলগুলো উড়ে উড়ে চোখে মুখে এসে পড়ছে। এই পরিবেশটা, এই মুহূর্তটা কেন জানি বেশ ভালো লাগছে জ্যোতির। চায়ের কাপে চুমুক দিতে দিতে মুহূর্তটি অনুভব করতে ব্যস্ত সে। এ সময় হুট করেই মনের মধ্যে একটি গানের লাইন উদয় হলো। চোখজোড়া বন্ধ করে গুনগুন করে গাইতে লাগলো। সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবুও সুযোগেরা দেয় তারই ঘরে ঢুক। কে দেখতে পায় না তোমায়? তার কি চোখ নেই যে এত বড় একটা মেয়েকে দেখতে পায় না? পুরুষালী কণ্ঠের কথাটি শুনে জ্যোতির ভীতু মন কেঁপে উঠল। শোভন হাত ভাঁজ করে বারান্দার দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। লজ্জায় চোখে মুখে রক্তিম আভা ফুটে উঠেছে জ্যোতির। মনে মনে ভাবছে, আমি যে গান গাইছিলাম তা কি উনি শুনে ফেলেছেন? জ্যোতির নীরবতায় বিরক্ত হলো শোভন। বুঝতে পারলো তার স্ত্রী লজ্জা পাচ্ছে। গম্ভীর কণ্ঠে বলল, ট্রেটা রান্নাঘরে রেখে এসো। হাঁপ ছেড়ে বাঁচল জ্যোতি। কোনো দিকে না তাকিয়ে দ্রুত শোভনের পাশ কাটিয়ে বারান্দা থেকে চলে গেল। শোভন দীর্ঘশ্বাস ফেলে দরজার কাছ থেকে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালো। আবারও শাশুড়ির মুখোমুখি হলো জ্যোতি। আনোয়ারা বেগম পুত্রবধূকে পর্যবেক্ষণ করে বললেন, আবারও এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা শেষ, এবার কি করবো মা, যদি বলতেন। ঘরে যাও। মুখ ভার হলো জ্যোতির। যতই শোভনের থেকে দূরে দূরে থাকতে চায়, ততই যেন তার শাশুড়ি মা তাকে পেছন থেকে ঠেলে সামনের দিকে এগিয়ে দেয়। নিজের শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এই বাড়ির কর্ত্রী হয়েছেন আনোয়ারা বেগম। ওনার কথার বিপরীতে কথা বলার সাহস এ বাড়িতে কারোরই নেই। মলিন মুখে আবারও ঘরে চলে এলো জ্যোতি। ঘর ফাঁকা। বুঝতে পারল শোভন এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে এক বিদঘুটে গন্ধ আসছে। জ্যোতি এগিয়ে গেল বারান্দার দিকে। শোভনকে সিগারেট খেতে দেখে বেশ অবাক হলো। বেশ কয়েকদিন হলো তাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে, অথচ শোভনের এমন একটি বদভ্যাসের কথা জানা ছিল না তার। জানার কথাও অবশ্য নয়। শুধু এই কথাটি কেন, শোভন সম্পর্কে কিছুই যে জানা নেই জ্যোতির, কারণ শোভন সেই সুযোগটাই তাকে দেয়নি। ছোটবেলা থেকেই মা আর ভাইয়ের কষ্ট দেখে জ্যোতিরও ইচ্ছে করত একদিন পড়ালেখা শেষ করে বড় একটা চাকরি করবে
আর তারপর সংসারের দায়িত্ব নিবে, মা আর ভাইয়ের সব কষ্ট দূর করে দিবে। কিন্তু জ্যোতি তার সেই ইচ্ছেটা পূরণ করতে পারেনি। এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতেই তার জন্য বিয়ের সম্বন্ধ আসে। ছেলে এবং ছেলের পরিবার ভালো হওয়ায় জাহিদ আর দেরি করতে চায়নি। মায়ের সম্মতি নিয়ে ধুমধাম করে বোনের বিয়ে দিয়ে দেয় শোভনের সঙ্গে। শোভন চাকরির সূত্রে চট্টগ্রাম থাকে। বিয়ের সপ্তাহখানেক পরেই নববধূকে রেখে নিজের কর্মস্থলে ফিরে যায়। এই দূরত্বের কারণেই শোভন সম্পর্কে জ্যোতির জানার পরিধিটা কম। তাদের মনের দূরত্বটাও হয়তো অনেক। জ্যোতি নরম স্বরে বলল, ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এগুলো কেন খান? কি বিচ্ছিরি গন্ধ! ইয়া! জ্যোতির কণ্ঠস্বর শুনতেই হাতের অর্ধ খাওয়া সিগারেটটা দ্রুত ফেলে দিল শোভন। এমনভাবে ঘরে এলো যেন এখানে যে কেউ একজন আছে তা দেখতেই পায়নি। যতবার শোভন বাড়িতে ফিরে ততবারই জ্যোতিকে সে এভাবেই উপেক্ষা করে আসছে। মাঝে মাঝে জ্যোতির খুব ইচ্ছে করে শোভনকে প্রশ্ন করতে, কেন আমার সঙ্গে এমন ব্যবহার করেন? কেন আমায় ভালোবাসেন না? কিন্তু গলা পর্যন্ত এসেই আটকে যায় প্রশ্নগুলো। কেমন যেন অনুভূত হয়, হয়তো দুজনের মধ্যকার এত দূরত্বের কারণেই সাহস হয়ে ওঠে না মন খুলে কথা বলার। খানবাড়িতে রাতের খাবারটা সবাই একসঙ্গে করলেও শোভন বাড়িতে ফিরলে কখনোই সবার সঙ্গে খাবার খায় না। আজও তার ব্যতিক্রম হলো না। আনোয়ারা বেগম বড় একটা স্টিলের ট্রেতে খাবার সাজিয়ে জ্যোতির হাতে দিয়ে বললেন, শোভনের সঙ্গে জ্যোতিও ঘরে খেয়ে নেয়। এটাও আনোয়ারা বেগমেরই আদেশ। পুত্রবধূকে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, স্বামীকে রেখে নিচে এসে খাওয়া দাওয়ার দরকার নেই। যতদিন শোভন থাকবে ততদিন ওর সঙ্গে বসে ঘরে খেয়ে নেবে। জ্যোতি তার বিপরীতে প্রশ্ন করেছিল, আচ্ছা মা, উনি সবাইকে রেখে একা একা ঘরে বসে কেন খান? আনোয়ারা বেগম সঠিক কোনো উত্তর দেননি, বরঞ্চ প্রসঙ্গ বদলে দিয়েছিলেন। তারপর থেকে জ্যোতি আর কাউকে শোভনের ব্যাপারে কোনো প্রশ্নই করেননি। শোভন নামক পুরুষটি তার কাছে বরাবরই কেমন এক রহস্যময় মানবের মতো। শোভন আজ বিকেলেই বাড়ি ফিরেছে, তাই আনোয়ারা বেগমের তত্ত্বাবধানে শোভনের পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। রাতের খাবার খেয়ে বিছানায় এসে লম্বা হয়ে শুয়ে পড়ল শোভন। জ্যোতি এঁটো বাসন নিয়ে নিচে রাখতে গেল, তারপর ইচ্ছে করে একটু সময় নিয়ে ঘরে এলো। ভাইয়ের বাড়ি থেকে ফিরে একটুও শুতে পারেনি সে। এখন বেশ ক্লান্ত লাগছে। মলিন মুখে মেঝেতে বিছানা করার প্রস্তুতি নিল। আলমারির পাশ থেকে পাটিটা নিয়ে এলো জ্যোতি। পাটি বেছাতে যাবে তখনই শোভন বলল,